আগে আমরা যে দ্বিতীয় বর্ষে যুক্তিবিদ্যা পড়ছি, ওইটার নাম ছিল সাধারণ যুক্তিবিদ্যা, মানে জেনারেল লজিক। তোমরা দেখবা ইংলিশে লেখা ছিল জেনারেল লজিক, কিন্তু এটার সাথে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, তার নাম হলো সিম্বলিক লজিক। তাহলে আমরা বলতে পারি যে প্রতীকী যুক্তিবিদ্যা আসলে কাকে বলে। প্রথম কোশ্চেনটা লাগবো, যে শাখায় বা যে শাস্ত্রে কতগুলো প্রতীক ব্যবহার করা হয় তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। মানে এই কোশ্চেনটা আমাদের অত্যন্ত আগে জানা দরকার। যুক্তিবিদ্যা আসলে কাকে বলে? তাহলে আমরা প্রথমেই জানলাম যে প্রতীকী যুক্তিবিদ্যা হলো যে প্রতীকের মাধ্যমে যে যে শাখা আলোচনা করে থাকে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা কতগুলো সিম্বলিক লজিক আমরা দেখবো যে কি কি মাধ্যমে দেখা হয়। তাহলে আমরা জানি যে আসলে কাকে বলে কোনটা। জি, সেটা হচ্ছে এক নম্বরে আমরা যদি জানি যে আমাদের সংক্ষেপে শুরু থেকে আমরা জানি, এক নম্বরে আমরা জানতে পারি যে প্রাকল্পিক বচন। প্রাকল্পিক প্রাকল্পিক বচন আমরা এক নম্বর লিখতে পারি যে প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন মানে হচ্ছে যে, এবং এই প্রাকল্পিক বচনের চিহ্নকে বলা হয়, এই যে আমি একটা চিহ্ন দিচ্ছি, দেখো চিহ্নটা বুঝো কিনা। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইস। এই চিহ্নটা বলা হয় ইমপ্লাইস। জি, ইমপ্লাইস, এটাকে বলা হয় ইমপ্লাইস। তোমরা দেখো, জি, এটাকে বলা হয় ইমপ্লাইস। দুই নাম্বার হচ্ছে বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন, তোমাদের মনে হয় নেটে প্রবলেম দিচ্ছে না? একটু ওয়েট। বচন যেটা আমরা বলি এমপ্লয়িজ, এই প্রাকল্পিক বচনের এমপ্লয়িজ, এটার একটা বাংলা আছে, এটাকে বলা হয় এমপ্লয়িজ। এটাকে একটা নাম আছে হর্স। মানে হর্স শব্দের অর্থ তো আমরা জানি, মানে ঘোড়া। অত দূর আমরা যাব না, তবে এই এমপ্লয়িজ, এটা যে সব, এই যে এমপ্লয়িজ, এটাকে বলা হয় যদি ডট তবে। মানে এটা দুটো অর্থ, যদি তবে। আমরা যদি বাংলায় বলি যে যদি তুমি আসো তবে আমি আসবো, যদি রহিম কলেজে যায় তবে করিম কলেজে যাবে। মানে এরকম একটা পরীক্ষা তোমাদের থাকতেও পারে, বচনের প্রাকল্পিক বচনের একটা উদাহরণ দাও, তখন বুঝতে পারে না যে প্রাকল্পিক বচন আবার উদাহরণ হয় কিভাবে। প্রাকল্পিক বচনে যে এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় ইমপ্লাইস। এটাকে বলা হয় ইমপ্লাইস। এই ইমপ্লাইস মানে হচ্ছে যদি তবে, যদি অথবা তবে, দুইটাই অর্থ বোঝানো হবে। যদি এটা বলে হয় যদি তুমি না আসো তবে আমি আসতে পারবো না, এরকম। তার এই যে প্রাকল্পিক বচন বা বৈকল্পিক বচন, এটার নাম কি? এটা হচ্ছে একটা বচনাকার বা বচনাকারের পার্থক্য। এটাকে একটা নাম আছে, আমি একটু লিখে দিই। এটা জানা জরুরি না, তবে পরীক্ষা যদি আসে যৌগিক বচন কাকে বলে বা যৌগিক বচনের প্রকারভেদ আলোচনা করো, যৌগিক বচনের প্রকারভেদ, তখন কিন্তু আমরা এটা আলোচনা করতে পারি যে যৌগিক বচন বলতে কাকে বোঝায়। জৈবিক বচন হচ্ছে যে প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, এগুলা যৌগিক বচন, এগুলা 5 প্রকার আছে, কেউ কেউ বলে 4 প্রকার, তবে আমরা 5টা প্রকার আলোচনা করব। এক নম্বরে প্রাকল্পিক বচন, মানে এটাকে বলা হয় ইমপ্লাইজ। তাহলে যেখানে ইমপ্লাইজ সেখানেই প্রাকল্পিক বচন। এরপর হচ্ছে বৈকল্পিক বচন। এই বৈকল্পিক বচনকে বলা হয় কি? দেখো তোমরা এখানে, এই যে আমি একটা চিহ্ন লিখতেছি, এটা কি? এটা ভি না? জি, এটা এটা হচ্ছে ভি। আসলে এটা ভি না, এটাকে বলা হয় ভেল্ট। এটা হচ্ছে ভেল্ট। এটা নাম কি আমি বাংলা লিখে দিব নিচে, তোমরা লিখতে পারো যে এটা নাম হচ্ছে ভেল্ট। ভিতে ভেল্ট, ভিতে বোঝানো হয় ভেল্ট। ভেল্ট, ভেল্ট, ভেল্ট মানে কি? ভেল্ট মানে অথবা। ভেল্ট মানে হচ্ছে অথবা, এটা অর্থ অথবা। জি, এরপরে হচ্ছে আমাদের এক নম্বরে গেল যে
বৈকল্পিক বচন, এক নাম্বার গেল প্রাকল্পিক বচন, তারপর হচ্ছে বৈকল্পিক বচন, এরপরে 3 নাম্বার যেটা আছে আমাদের এটা হচ্ছে সংযোগিক বচন। সংযোগিক বচন। সংযোগিক বচন এখানে আমরা লিখছি যে সংযৌগিক বচন। সংযৌগিক মানে কোনো কিছু সংযোগ করা, তবে এটা সংযোগ করে কি দিয়া, এই যে এটাকে বলা হয় ডট। ডট এটাকে বলা হয় ডট। তাহলে এটা কি বললো, এটা কি গেল ইমপ্লাইস, এটা হলো ভেল্ট, এটা হলো ডট, এটাকে বলা হয় ডট। এই ডটে কি করে, ডটের কাজ হচ্ছে ও এবং, যদি বলি, যদি সংযোগী বচন যদি বলি যে রহিম ও করিম দুই ভাই, তাহলে রহিম এবং করিম কে, রহিম এবং, এই দেখো রহিম এবং করিম, মানে রহিমের সাথে করিমের সাথে আমরা মানে যোগ করলাম কি দিয়া, ও অথবা এবং। বাংলায় বলি যে ও অথবা এবং এই দুইটার সাথে যোগ করে, আর যুক্তিবিদ্যায় করে হচ্ছে এই ডট দ্বারা। ডট দ্বারা করে, মানে ডট মানে হচ্ছে ও অথবা এবং বোঝাবে, তাই এটার নাম হচ্ছে কি যৌগিক বচন। এটার নাম কি যৌগিক বচন। এরপরে 4 নাম্বার হচ্ছে তোমার নিষেধক বচন। নিষেধক, নিষেধক, নিষেধক বচন। নিষেধক বচন মানে নিষেধক বচন বলতে নিষেধ করা কোনো কিছু। তাহলে এটাকে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় নিষেধক বচন? নিষেধক বচন করা হয়, এটার নাম কি দেখছো, এটা কি কিভাবে দিছি আমি চিহ্নটা, আমরা আমরা বলবো নেগেশন। এটা হলো নেগেশন। নেগেশন মানে হচ্ছে না, এটা হলো নেগেশন। তা নেগেশন মানে কি, আমরা দিতে পারি নয় বা না। নেগেশন মানে নয় বা না। আচ্ছা গেল। এরপরে তাহলে আমরা আবার একটু দেখি যে প্রাকল্পিক বচনকে বলা হয় ইমপ্লাইস, আর ইমপ্লাইস মানে হচ্ছে যদি তবে। তারপর আছে বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনকে বলা হয় ভেল্ট। ভেল্ট মানে অথবা। সংযোগিক বচনকে ডট দ্বারা যুক্ত করা হয়, অর্থাৎ ডট মানে ও অথবা এবং। নিষেধক বচনকে বলা হয় না বচন, মানে এটাকে বলা হয় নেগেশন। নেগেশন মানে না। 5 নাম্বার, জি 5 নাম্বার হচ্ছে সমমানিক বচন। সমমানিক, মানিক বচন। সমমানিক করা হয় এরকম তিনটা ডট থাকে, তিনটা অ্যারো চিহ্নের মতো থাকে, তিনটা ডট মানে সমমানিক। সমমানিক মানে সমান, সমমানিক মানে সমান। আচ্ছা যাই হোক, এখন আমি একটু আবার একটু তোমাদের জিনিসটা বুঝাই দিচ্ছি যে এখানে একটু খেয়াল করো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে প্রাকল্পিক বচনকে বলা হয় যদি তবে, বৈকল্পিক বচনকে বলা হয় ভেল্ট, এটার নাম হচ্ছে অথবা। সংযোগিক বচন যেটা আছে এটাকে বলা হয় ডট অথবা ও এবং। এখন এটার ব্যবহারে কি, এটার ব্যবহার আমরা একটু জানবো যে আসলে কি। তাহলে আমরা জানি যে প্রতীকী যুক্তিবিদ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানো, দুইটা রাশিকে তারা মানে। প্রতীকী যুক্তিবিদ্যায় দুইটা রাশিকে তারা সবচেয়ে বেশি গ্রহণ করে, সেটা নাম হচ্ছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। কিউ আবার আর পর্যন্ত নেয়, এস পর্যন্ত নাই, তাহলে আমরা তিনটা রাশি পাইলাম পি কিউ আর। তুমি যদি বলো, এখন তুমি যদি বলো এখানে এ বি সি নেব, সমস্যা নাই, তুমি এ বি সি নিতে পারো, তবে প্রতীকী যুক্তিবিদ্যায় পি কিউ আর এর ব্যবহার সবচেয়ে বেশি পাওয়া যায়, পির ব্যবহার। তাহলে আমরা একটা কাজ করি, পি কে আমরা ধরে নিই রহিম, কিউ কে ধরে নেই আমরা করিম, তাহলে রহিম করিম। আর আর এ নিতে পারি, আর পিতে আবার অনেক আর এ নিতে পারি কি, আরে আমরা রাশেদ নেই না, তাহলে আমরা একটু পিতে হচ্ছে রহিম, এমনি আমরা লিখতাছি, এটা জানার দরকার নাই। তারপরেও আবার করিম
আরে রাশেদ আর কি, রাশেদ। আমরা একটু এটা একটু ব্যবহার করি। জি, এবার আবার আমরা চলে যাই। প্রথমে হচ্ছে প্রাকল্পিক বচন। এই যে প্রাকল্পিক বচনে যাই। প্রাকল্পিক বচনে এটাকে বলা হয় ইমপ্লাইজ, তাই তো? ইমপ্লাইজ এর ব্যবহার করব। তা ইমপ্লাইজ ব্যবহার কিভাবে করতে পারি? ইমপ্লাইজ ব্যবহারে আমরা যদি বলি পি ইমপ্লাইজ কিউ, আমরা দিলাম পি, পি ইমপ্লাইজ কিউ। এটা বাংলা কি হয় জানো? পি মানে রহিম, তাহলে পি মানে রহিম, ইমপ্লাইজ মানে যদি, তাহলে কি দাঁড়ালো? রহিম যদি যদি আসে, এই দেখো রহিম, এই যে ইমপ্লাইজ বসাইছি যে রহিম যদি আসে, ডট ডট মানে কি অনেক বাক্য, পরের বাক্যগুলা। রহিম যদি আসে তবে করিম আসবে, তাহলে রহিম যদি আসে তবে করিম আসবে। তাহলে এখানে যদি পি ইমপ্লাইজ কিউ দ্বারা কি বুঝাইছে? যে রহিম যদি রহিম আসে তবে করিম আসবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা একটা প্রমাণ দেখাই যে যদি রহিম আসে, যদি প্রথমে যদি হয়, যদি রহিম আসে তবে করিম আসবে। তাহলে দাঁড়ালো কি? তা যদি করিম আসে, মানে যদি করিম আসে তাহলে রহিম আসবে। দেখো নিয়মটা কি সুন্দর। এটা মানে প্রাকৃতিক বচনের একটা উদাহরণ। মানে বিষয়টা বুঝো, রহিম যদি আসে তবে করিম আসবে। শর্ত কি? করিম আসতে হবে, তাহলে কিন্তু রহিম আসবে। তার মানে করিম কিন্তু অলরেডি আইসা পড়ছে, কিউতে করিম আইসা পড়ছে। তাহলে মানে সুতরাং রহিম আইসা পড়ছে। তোমরা কি জিনিসটা ক্লিয়ার? আমাকে একটু জানাও। রহিম আসবে যদি করিম আসে, তার মানে করিম কলেজ আইসা পড়ছে। তাহলে সুতরাং মানে সিদ্ধান্ত বাক্য হচ্ছে রহিম আসছে। এটা হচ্ছে একটা প্রাকল্পিক বচন, এটা হচ্ছে একটা প্রাকল্পিক বচনের উদাহরণ। তোমরা কি জিনিসটা ক্লিয়ার? না, মাত্র আরেকবার জয়েন ভাইয়া করছি, বলেন নেট প্লিজ। ছিল না। মানে অঙ্কটা একটু প্যাচ লাগতেছে না? জি ভাইয়া। এটা প্যাচের কিছু না। তোমরা ইমপ্লাইজটা দেখবা, ইমপ্লাইজ এরা ইমপ্লাইজ যদি তবে, তা তোমাদের যদি একটা বাক্য বলে, আচ্ছা পি কিউ বাদ দাও, একটা সাধারণ আমি যদি বলি তোমরা একটু যদি তবে দিয়ে একটা বাক্য তৈরি করো, তখন তুমি বলো কি? যদি আমি আসি তবে সে আসবে, যদি আমি না আসি তবে সে আসবে না। আমি বললাম বন্ধু তুই আসোস না কেন? তুই আমারে বলছিলি তুই আসবি, তুই আসোস না, আমি আসি নাই। তাহলে এই যে যদি তুই আসো তাহলে আমি আসবো, তাহলে এই যে যদি হয় তাহলে এটা ইমপ্লাইজ দ্বারা প্রমাণ করে। বুঝতে পারছি? এখন যদি আমি অন্য পেজে যাই, এটা কঠিন কিছু না। আমি যদি এমনি একটা দেই যে আমি যদি বলি রহিম, রহিম যদি আসে তবে করিম আসবে, তবে করিম করিম আসবে। একটু খেয়াল করো, এইটা ধরো একটা বাংলায় আছে, আমরা সাধারণ একটা বাক্য যুক্তিবিদ্যা এটা দেখলাম। এটা প্রতীকী যুক্তির কথা ভুলে যাও। এটা এমনি একটা যুক্তিবিদ, এইটা একটা এমন একটা বাক্য যে রহিম যদি আসে তবে করিম আসবে। তাহলে এটা সাবজেক্ট দুইটা পাইলাম, ব্যক্তি একটা রহিম একটা করিম। তাহলে আমরা রহিমকে আমরা পি ধরলাম, করিমকে আমরা কিউ ধরলাম। তাহলে রহিমের পরিবর্তে আমরা পেলাম পি, করিমের পরিবর্তে আমরা পাইলাম কিউ। তাহলে মাঝখানে কোন বাক্যকে যুক্ত করছে? যদি আর তবে। তাহলে আমরা জানি যদি তবে কি ইমপ্লাইজ, এটার ক্ষেত্রে কোন বাক্য দ্বারা যুক্ত করে? কিউ দ্বারা করে। তাহলে আমরা এখানে ওই কথাটাকে বাংলাকে লাথি মেরে দূর করে দিয়ে আমরা এই সংক্ষেপে আমরা লিখতে পারি এইটা। আর প্রতীকী যুক্তিবিদ্যা মানে হচ্ছে অনেকগুলা লাইনকে বাদ দিয়ে শুধুমাত্র কিছু সিম্বলিক ব্যবহার করে আমরা এটা প্রমাণ করতে পারি। তাহলে মানে পি ইমপ্লাইজ কিউ, এই কথার মানে হচ্ছে এই পুরা লম্বা একটা কথা। তোমরা কি সবাই ক্লিয়ার? এইটা বড় অঙ্কে থাকে না, যা তোমরা কি ক্লিয়ার? জিনিসটা আমাকে একটু জানাতে হবে। জি ভাই,
একটু একটু বুঝেছি। জি ভাইয়া ভাই বুঝতে কিছুটা পারছি। বুঝছি। ভাইয়া এক একজনের ধরেন তাহলে বুঝতে পারবেন। ভাইয়া আপনার কথা শোনা যায় না। কথা শুনতে পারতেছি না ভাইয়া। বা তোমাদের খাতা যা দেখাচ্ছি এগুলা তো তোমরা বুঝতে পারতেছো তাই না? এইটা তো জি ভাইয়া বুঝতে পারছো, বুঝতে পারতেছি। এগুলা বুঝতে পারলে হয়। আচ্ছা, এক একটা করে শেষ করি। তোমরা তো আর একদিনেই তো সব শেষ করতে পারবে না, পারবা? না একদিনে ভাইয়া শেষ করা কখন, একদিনে কখনোই সম্ভব, একদিনে কখনোই সম্ভব না শেষ করা। আচ্ছা গেল। এরপরে আমাদের ইমপ্যালাইসে হয়ে গেল। আচ্ছা তাহলে এখন দেখি ওই পৃষ্ঠাতে আমি উঠাই ফেলছি। ওইটা ইমপ্যালাইস কে বলা হয় বাংলা, কি বলা হয় বাংলাকে, কি বলে ইমপ্যালাইস কে? বলো তো একজন। না, এটার নাম কি? প্রাকল্পিক বচন। কল্পিক বচন। ইমপ্যালাইস, এটাকে বলা হয় প্রাকল্পিক বচন। ইমপ্যালাইস মানে প্রাকল্পিক বচন। বারবার বলো, ইমপ্যালাইস মানে প্রাকল্পিক বচন, ইমপ্যালাইস মানে প্রাকল্পিক বচন, ইমপ্যালাইস ইমপ্লাইজ মানে মানে প্রাকল্পিক প্রাকৃতিক বচন। বচন। ইমপ্লাইজ মানে প্রাকল্পিক বচন, আর প্রাকল্পিক বচন মানে যদি তবে, যদি তবে, যদি তবে, শেষ কথা। আচ্ছা, 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমাদের কি, বলতে পারবা কি 2 নাম্বার কি বলো তো? হ্যাঁ, বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন। বৈকল্পিক, বৈকল্পিক বচন, জি বৈকল্পিক। বৈকল্পিক মানে কি জানো, আমরা অনেক সময় বিকল্প বলি না, ওর মানে ওর বিপরীতে, মানে বিকল্প একটা জিনিস আন। আচ্ছা ও তো কাজে আসে নাই, ওর বিকল্পতে কাকে আনা যায়, ঠিক আছে, এরকম আমরা বলতে চাই। বিকল্প বচন মানে কি, বিকল্পকে মানে বৈকল্পিক বচন মানে ভেল্ট, এটাকে বলে ভিতে ভেল্ট, ভি ভেল্ট। এখানে আমি একটু ছোট করে লেখা দেই, এটাকে বলে VELT বেল্ট। বেল্ট মানে অথবা, বেল্ট মানে কি অথবা, বেল্ট মানে অথবা। তা বৈকল্পিক বচনে অথবা মানে ও আসুক অথবা সে আসুক, মানে আবার রহিম দেওয়া, যে তা আমরা বলি যদি রহিম রহিম যাবে অথবা করিম যাবে, অথবা করিম যাবে, করিম, এটা একটা বাংলা জাস্ট, করিম যাবে। রহিম যাবে অথবা করিম যাবে। অথবা আমরা যদি বলি যে রহিম কলেজে যাবে অথবা করিম কলেজে যাবে, মানে দুজন যেতে পারবে না। আমি 2 ভাইয়ের কথা মনে করি, রহিম করিম 2 ভাই, এক মায়ের সন্তান। বলছে বাবা আমি আজকে কলেজে যাব, বলতেছে না বাবা তোমরা 2জন যেতে পারবা না, তোমাদের ভিতরে যে কোনো একজন যাবে, হয়তো হয়তোবা অথবা রহিম যাবে অথবা করিম যাবে, এই তো বিষয়টা। তাহলে এখন এই কথাটাকে, এটা তো একটা বাংলা কথা, এটা তো সাধারণ একটা এটা একটা সাধারণ বাংলা কথা, তাই এইটাকে আমরা বেল্টে নেব, বেল্টে। তাহলে রহিমকে আমরা ধরে নিয়েছিলাম পি, রহিমকে ধরে নিয়েছিলাম আমরা পি, আর এই যে অথবা, তাহলে এটা আর, হ্যাঁ, আর রহিম করিমকে ধরছিলাম কিউ। আর এখানে যদি আমরা বেল্ট মাইরা দেই তাহলে দাঁড়াইলো কি জানো, রহিম যাবে, রহিম যাবে অথবা করিম যাবে, রহিম যাবে অথবা করিম যাবে। তাহলে পি ভেল্ট মানে কি, রহিম কলেজে আসবে অথবা করিম কলেজে আসবে, রহিম যাবে অথবা করিম যাবে, এটা বাংলা অর্থ। বাংলা কেন বুঝাই দিচ্ছি কারণ জানো, বাংলাটা বুঝাই দিচ্ছি এই কারণে, যদি তোমাদের কতে পরীক্ষা আসে যে পি ভেল্ট কিউ দ্বারা কি বোঝায়, তখন তোমরা বলবা যে রহিম যাবে অথবা করিম যাবে। অথবা বলতে পারে যে বৈকল্পিক বচনের একটা উদাহরণ দাও, তখন তোমার বৈকল্পিক বচনটা কি, বৈকল্পিক বচন মানে বেল্ট। আর বেল্ট মানে কি, বেল্ট মানে অথবা, বেল্ট মানে কি অথবা। আর অথবা দিয়ে বাক্য তৈরি করবা কিভাবে, এমনি তৈরি করবে কিভাবে, অথবা দিয়া রহিম যাবে অথবা করিম যাবে,
আর এই কথাটাকে আমরা আউট করে লাথি মেরে আমরা জাস্ট একটা প্রতীকী যুক্তিবিদ্যা ব্যবহার করব। আর এটা নাম হচ্ছে গিয়া পি ভেল কিউ। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। আস্তে আস্তে সবই বুঝবে। ভাইয়া, প্রথমটা একটু আমাকে বুঝাই দিন, প্রথমটা। আর আমি না, সামনে নেট ছিল না, না, জয়েন করতে পারছি প্রথমে না। যাবো না। প্রথমে যেতে পারবো না আমি, সরি, যেতে পারবো না। আচ্ছা যখন ক্লাস রিভিশন দেব তখন ওইটা পাওয়া যাবা, বুঝছো? অনলাইন ক্লাসে এত বারবার কথা বলা যায় না, এটা বুঝে নিতে হবে। ক্লাসে তুমি তো লেট করে আসছো। এবার 3 নাম্বার হচ্ছে কি, কে বলতে পারে? প্রথম গেল প্রাকল্পিক, তারপর হলো বৈকল্পিক, তারপর কি? সংযৌগিক সংযোগিক বচন সংযৌগিক মানে ডট। বচন। আচ্ছা, আমি লিখতে থাকি, তার আগে আমার কিছু কোশ্চেন দাও। এই যে আমাকে কিছু কোশ্চেনের উত্তর দাও। এই যে যে আমি এগুলা কি তোমরা আগে পিছনে কিছুই জানো না এমন কেউ আছো নাকি আগে পিছনে কিছু জানতা? ওই এ জানে, ওই যার নাম কি জানি, ওই যে মাজেদ জানে এগুলা, কারণ মাজেদ ক্লাস করে। এবার এছাড়া কেউ আছে যেগুলো আমি আগে থেকে জানি? জানি। জি ভাইয়া জানি। তাহলে তোমাদের তো এইগুলা বুঝতে তো এত কঠিন কিছু না তো, কিন্তু এত বিস্তারিত জানতা না, তাই তো? ভাইয়া আপনি যেমন কথা চলে চলে বুঝাইতেছেন অমনি তো বুঝতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, ভাইয়া, তাহলে আমাদের তো কোনো ক্লাসই করাইছে না, কিছুই জানি না, আজকে প্রথম। হ্যাঁ হ্যাঁ, একটা নতুন নতুন বউ তোমরা, আমি খালি পুরান। আচ্ছা ধরো, সংযোগ বচন। তা সংযোগী বচন, এই দেখো একটা ফোঁটা দিছি, মানে এটাকে বলে ডট। ডট 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 মানে কোনো কিছু একত্রে করা, কি করা? ও অথবা এবং দিয়া করে এটারে, ও অথবা এবং দিয়া করে, ও অথবা এবং। তাই ডট মানে কি? সংযোগযোগ বচন। সংযোগযোগ বচন মানে কি? ডট। আর ডটের বাংলা অর্থ হলো গিয়া ও অথবা এবং। ঠিক আছে? কোন দুইটি জিনিসের ভিতরে কি করে? সংযোগ করে, সংযোগ করে দেয়। কি সংযোগ করে দেয়? ওই যে আমরা সে আগের কথায় বলি। তাহলে পি হচ্ছে রহিম, কিউ হলো গিয়া করিম, নাকি? রহিম করিম। তাহলে আমরা বলতে পারি যে রহিম রহিম এবং করিম কলেজে আসবে। রহিম ও করিম দুই ভাই, ঠিক না? আমরা যদি বলি রহিম, এতক্ষণ জানছি দুইজনের মধ্যে যে কোনো একজন আসবে, তা রহিম ও করিম কলেজে আসবে, তার মানে দুজনেই একসাথে কলেজে আসবে। এইটাই একটা ধরো একটা বাক্য, রহিম ও করিম কলেজে আসবে। তাহলে রহিম দ্বারা আমরা চাইছিলাম পি, আর এখানে আছে ও। ও মানে কি? এই যে ও মানে হচ্ছে এখানে দিয়ে দিলাম ডট। তা রহিম ও করিম মানে কিউ, তার মানে পি ডট কিউ, মানে কোন দুটি বস্তুর সাথে যখন সংযুক্ত করা হয়, আমরা বলতে পারি রহিম ও করিম দুই ভাই। মৃদুলা এবং জিনিয়া, মৃদুলা ও এবং না মৃদুলা ও জিনিয়া কলেজে যাবে, অথবা করিম এবং রহিম কলেজে যাবে। তার মানে কোন দুটি বস্তুর মধ্যে বা দুটি সাথে কোনো কিছু যোগ করা, মানে সংযোগ করা, এটা বোঝাই যাচ্ছে সংযোগিক মানে ডট। তাহলে আমরা আজকে জানি ডট মানে কি। ডট মানে দুইটা দ্বারা বোঝাইবে, ও অথবা এবং। তা রহিম ও করিম কলেজে আসবে মানে পি ডট কিউ। তাহলে 4 নাম্বার গেল যা। তো এখানে আমরা বুঝতে পারছি এখানে আর কোনো কোনো প্যারা নাই। 4 নাম্বার কি, কে বলতে পারবে? নিষেধক। নিষেধক বচন। এগুলা নেগেশন। এগুলা কিন্তু সবই কিন্তু যৌগিক বচনের প্রকারভেদ, এগুলা সবই কিন্তু যৌগিক বচন। তা নিষেধক বচন মানে কি? নিষেধক বচন মানে হচ্ছে এই যে নেগেশন, এই যে নেগেশন চিহ্ন দিচ্ছে, এটাকে বলে নেগেশন মানে না। নিষেধক মানে কি? না। নেগেশন মানে কি? না।
তার মানে রহিম কি কি মানে বলা হলো যে তাহলে না, ধরো যদি তাহলে নেগেশন মানে রহিম, তাহলে না এই যে আমরা পি দ্বারা রহিমকে বুঝাইছি, তা রহিমের কারণে যদি আমরা একটা পিছনে একটা চিহ্ন দিয়ে দিই নেগেশন, এই নেগেশনটা কিন্তু মাঝখানে বসে না কখনো, মনে রাখবে এটা পিছনে বসে। তাহলে নেগেশন মানে না, আর পি মানে রহিম, তার মানে কি দাঁড়ালো, রহিম আসবে না, রহিম আসবে না, রহিম আসবে না। তার মানে কি জানো, রহিম যদি না আসে, এটা একটা উদাহরণ, মানে না মানে বিপরীত, রহিম যদি না আসে তাহলে করিম আসবে, এটাই মজার বিষয়। আবার যদি করিম না আসে তাহলে রহিম আসবে। মানে বোঝা যাচ্ছে যে এটা জিনিসটা কি, মানে এটা বিপরীত। আমরা বুঝি যদি সাদা তাহলে বলি কালো, মানে ও আসবে না কিন্তু ও আসবে, রহিম আসবে না কিন্তু করিম আসবে, করিম আসবে না কিন্তু রহিম আসবে, এরকমই কিন্তু বিষয়টা। রহিম বলল আমি কলেজে যাব না, করিম বলল আমি কলেজে যাব, করিম বলল আমি কলেজে যাব না, রহিম বলল আমি কলেজে যাব। তার মানে যাই থাকবে, যদি নেগেশন থাকে পি তাহলে শুধু হবে কিউ, মানে এটা উল্টাটা হবে। যদি থাকে মনে করো একটা উদাহরণ এমনি, এটা যদি থাকে ধরো টি থাকলো টি, তা নেগেশন টি, টি মানে টুরু, কিন্তু এটার পরিবর্তে হবে কি জানো, ফলস। যদি থাকে নেগেশন এফ তাহলে এটার উত্তর হবে টি টুরু। মানে বিষয়টা কি বোঝো, যদি থাকে সত্যি না তাহলে মিথ্যা, যদি মিথ্যা না হয় তাহলে সত্যি। কথা তো এরকমই জানে যে আমি একটা কথা বললাম কথাটা সত্যি না তার মানে কথাটা মিথ্যা, আমি একটা কথা বললাম কথাটা মিথ্যা না তার মানে কথাটা সত্যি। তার মানে টি পাশে যদি ইমপ্লাইজ থাকে তারটা বিপরীত দেবে এফ, আর যদি এফ এর ইমপ্লাইজ থাকে তাহলে হবে টি। তদ্রূপ পির পিছনে যদি থাকে নেগেশন তাহলে হবে কিউ, কিউ নেগেশন থাকলে হবে পি। এটাই হচ্ছে নিষেধক বচন, মানে যা থাকবে তার বিপরীত। এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। লাস্টে কি আছে, সমমানিক। সমমানিক বচন। সমমানিক বচন, হ্যাঁ, সমমানিক বচন, সমমানিক বচন, সমমানিক বচন, সমমানিক বচন মানে কি, এই যে সমান সমান। সমমানিক বচন মানে কি, সমান সমান, এটাকে বলা হয় ইকুয়াভ্যালেন্স। এই যে যে চিহ্নটা, এটা নাম আছে, আমি লিখবো এখানে, বাংলায় লিখে দিই না, ইকুয়াভ্যালেন্স। ইকুয়া, ইকুয়াল থেকে আসছে আর কি, ইকুয়াল বলি না আমরা, ইকুয়াল ভ্যালেন্স, ইকুয়া ভ্যালেন্স, ইকুয়া ভ্যালেন্স, একুয়া ভ্যালেন্স। একুয়া ভ্যালেন্স মানে যেমন রহিম দিয়ে বুঝাইলাম, রহিম মানে রহিম, রহিম করিম এই দুইজনের যোগ্যতার দিক থেকে সমান। রহিম একজন প্রিন্সিপাল, করিম একজন প্রিন্সিপাল, তার মানে দুজনেই প্রিন্সিপাল। রহিম একজন ছাত্র, করিম একজন ছাত্র, দুজনেই ছাত্র। রহিম স্কুলে যাবে, করিম স্কুলে যাবে, দুজনেই সমান। রহিম একই রাস্তা দিয়ে স্কুলে যাবে, করিম একই রাস্তা দিয়ে স্কুলে যাবে, সমান। এই যে যে সমমানিক বচন, এইটা শেখানোর কোনো মানে এত কিছু যে শিখতে হবে এর কোনো বিষয় না। এই যে তিনটা ডটের মানে যে চিহ্নটা সমমানিক, মানে দুইজনেই যোগ্যতার দিক দিয়ে দুইজনেই সহজ থাকবে, ঠিক আছে, দুইজনেই সহজ থাকবে। এটা বোঝানোর কিছু নাই, এটা সামনে যখন বাজবে তখন তোমরা আজকে জাস্ট এতটুকু জানি না যাও যে আমরা আবার একটু পিছনে যাই। এতক্ষণ যা শিখাইলাম আর কি, আমরা এতক্ষণ শিখাইলাম যে যৌগিক বচনের প্রকারভেদ। এই যৌগিক বচনের প্রকারভেদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যৌগিক, এই যে যৌগিক বচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের যতগুলো অঙ্ক আমরা করব, অনেকগুলো অঙ্ক আছে, এই পাঁচটা চিহ্ন দ্বারাই কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করব। এই পাঁচটা চিহ্নের বাহিরে কোনো অঙ্ক করা যাবে না এবং কখনো সম্ভবই না। এই এই যে যেগুলো আছে আমাদের, আমরা আমি সরাসরি কোনো পেঁচাবো না,
আজকে আমি যে একটা অঙ্ক দেব, অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা আমরা কিছু সূত্র আছে, সেই সূত্র কি? অনুমান বিধির সূত্র। আজকে আমরা জাস্ট প্রতীকী যুক্তিবিদ্যা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, এবং এই গুরুত্বপূর্ণ জিনিসের পরে আমাদের যে প্রথমে যে অঙ্কে আমরা পা দেব, এই 1 নাম্বার তোমরা লিখতে পারো, অঙ্কে পা দেব সেটা হলো সত্যমান নির্ণয়। সত্যমান নির্ণয়, এইটা পা দেব। তবে সত্যমান নির্ণয় বলো বা যে কোনো অঙ্করে টাইপিং বলো, সত্যমান নির্ণয় বা যুক্তির আকার, বৈধগত প্রমাণ, সত্য সারণী, সংক্ষিপ্ত সত্য সারণী, বৈধতার আকারগত প্রমাণ, বৈধতার পরোক্ষ প্রমাণ, এই যা বলো, এই সত্যমান নির্ণয় বলো, সবকিছু অনুমান বিধি সূত্রের মাধ্যমে কিন্তু করা হয়। অনুমান বিধি সূত্র ছাড়া কখনো কিন্তু কোনো কিছু সম্ভব না। অনুমান বিধির সূত্র, অনুমান বিধির সূত্র। তাহলে আমরা কিন্তু অনুমান বিধির যে সূত্র, অনুমান বিধির যে সূত্র, সে অনুমান বিধির সূত্র কিন্তু আমরা জানবো। তবে মজার বিষয় কি জানো, যে অনুমান বিধির যে সূত্র, আমরা যে যৌগিক বচনগুলো জানলাম, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযোগিক বচন, নিষেধক বচন, সমমানিক বচন, এগুলো কিন্তু অনুমান বিধিরই একটা ভাই। এখন আমি লিখবো অনুমান বিধির সূত্র, এগুলো লিখে ফেলো। অনুমান বিধির সূত্র, অনুমান বিধির সূত্র, অনুমান বিধির সূত্র, অনুমান বিধির সূত্র। আজকে আমরা অনুমান বিধির সূত্র সংক্ষেপে আলোচনা করব, এবং অনুমান বিধির সূত্র এগুলা যদি কেউ মুখস্থ না করতে পারে, ও জীবনে কিছু করতে পারবে না। অনুমান বিধির সূত্রর 1 নাম্বার কি ছিল? ওই যে আমরা যৌগিক বচনে, এই যে কি পড়ছিলাম, যৌগিক বচনের 1 নম্বর ছিল আমাদের প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন, এই যে সেটাই কিন্তু আবার আসতেছে, প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচনকে কি বলা হয়? ইমপ্লাইজ। আমি আবার সেটা দিচ্ছি, প্রাকল্পিক বচনে কি বলা হয়? ইমপ্লাইজ বলা হয়। এবার দেখো, জি, এবার আমি দিচ্ছি, তোমরা দেখো। একটু কঠিনে ডুব দিলাম আজকে প্রথম দিনেই, আসলে উচিত হয় না, ভাবছিলাম ক্লাসটা এখন ছাইড়া দেবো তোমাদের। তারপরও আমার কাছে মজা লাগে অঙ্কগুলা, কারণ একটা কথা হলো, অঙ্ক বুঝলে শরবত, না বুঝলে মুসিবত, একটা কথা আছে না, এরকমই বিষয়। আমি লিখি, তোমরা দেখো। টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ। টি ইমপ্লাইজ টি সমান সমান টি। এফ ইমপ্লাইজ টি সমান সমান টি। জি এফ ইমপ্লাইজ এফ সমান সমান টি। জি। একটু খেয়াল করো, এই যে আমি যেভাবে লিখছি, তোমরা এগুলা জানো আগে পিছনে? কে বলতে পারো যে আমি জানি? হ্যাঁ ভাইয়া জানি। কে বললো জানি? ছুটি? হ্যাঁ ভাইয়া। কি কিছু করছি ভাইয়া? জানি। জানো তোমরা? হ্যাঁ ভাইয়া জানি। আচ্ছা 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 আচ্ছা, আর কেউ জানো? আমি জানি না ভাইয়া। জি ভাইয়া, এত ক্লাস করছি তো তার জন্য অল্প অল্প জানি। এটা এটা বিষয়টা বলতে পারবা না, না? এবার আসো, এইটা পোলাপান গুলায় ফেলে, এই জন্য আমি একটু টেকনিক ভাবে লিখছি। এখন এই যে যে ইমপ্লাইজ, চেনার উপায় কি বা মনে রাখার উপায় কি জানো? মনে রাখার উপায় আমি লিখে দিই এখানে, মনে রাখার উপায়, এইটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায়, মনে রাখার উপায়, মনে রাখার উপায়। এক হাত দিয়ে বাম হাত দিয়ে ফোন ধরছি আর তোমাদের এভাবে লিখতেছি, কি কষ্ট হইতেছে আমার। আচ্ছা, মনে রাখার উপায়, মনে রাখার উপায় হচ্ছে প্রথমটা দিক খেয়াল করব। টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ। টি ইমপ্লাইজ সমান সমান এফ, এবং সকল ক্ষেত্রে টি হবে। জিনিসটা একটু বুঝো, মজা আছে। মানে হলো, মানে এখানে দেখো, টি ইমপ্লাইজ এফ, যদি প্রথম টি থাকে, প্রথমে টি থাকে, আর মাঝখানে যদি ইমপ্লাইজ থাকে, তারপর যদি এফ থাকে, মানে টি ইমপ্লাইজ এফ, মানে প্রথম টি থাকতে হবে, তারপরে এফ থাকতে হবে, তবে মাঝখানে একটা ইমপ্লাইজ। তাহলে টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ। আর ইমপ্লাইজের ক্ষেত্রে যতগুলাই উল্টাপাল্টা থাকুক,
সকল ক্ষেত্রে টি হবে, মানে টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ। প্রথম আগে থাকবে টি, তারপর থাকবে ইমপ্লাইজ, তারপর থাকবে এফ। তার মানে টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, এরপরে সকল ক্ষেত্রে টি হবে ইমপ্লাইজ এর ক্ষেত্রে। তাহলে ইমপ্লাইজ এর ক্ষেত্রে কখন সকল ক্ষেত্রে টি হয়, শুধু কোনটা হবে না, প্রথম যদি টি থাকে পরেরটা যদি এফ থাকে, আর মাঝখানে যদি ইমপ্লাইজ থাকে তাহলে শুধুমাত্র এফ, আর বাকি সকল ক্ষেত্রে টি হয়। বিষয়টা কি ক্লিয়ার তোমরা? এটা কি বুঝতে ভাইয়া। পারছো? প্রথমে সত্য থাকলে তারপর মিথ্যা থাকলে তারপর মানে সমান সমান মিথ্যা হয়। এইভাবে যে মুখস্থ করবা তার কপাল পুড়িয়া যাবে। এইভাবে শিখাইছে কে? এইটাই তো এই সমস্যা। মনে হইলো। বাদ বাদ, না 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 না, আমি একবারও বলি না প্রথম সত্য পরে মিথ্যা থাকলে। আমি বলছি ইমপ্লাইজ এর ক্ষেত্রে, ইমপ্লাইজ এর ক্ষেত্রে যদি এক প্রথম সত্য পরে মিথ্যা থাকে এই কথা বলবা না, বলবা টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, রাস্তা দিয়ে 8 বার বলবা। এগুলো এত সহজ হয়? এগুলো যখন আমরা অঙ্ক করছি মাথা চুল একদম অর্ধেক নাই, ঠিক আছে? ওগুলা বললে লাভ নাই, অল্প বয়সে চুল সব পড়া শুরু করছে এমনি না। টি ইমপ্লাইজ এফ, টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, সমান সমান এফ, আর বাকি বাকি সকল ক্ষেত্রে ক্ষেত্রে টি টি, হবে। সকল টি এভাবে করবা, টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, বাকি সকল ক্ষেত্রে টি, তাহলে বুঝবা। তাহলে একটা পরীক্ষা নিই, আমি খাতা আর একটা লই, দে দাঁড়াও দি, এই যে পাইছে একটা খাতা, এদিক খেয়াল করো, এই তো দেখি কে পারে, দেখি একটু পরীক্ষা নেই, এইটাই পরীক্ষা নেই। এফ ইমপ্লাইজ এফ সমান সমান কি হবে? টি টি হবে। টি এই তো মজা পাইতেছে। এফ ইমপ্লাইজ এফ সমান সমান কি হবে? টি টি কি হবে? অথবা টি ইমপ্লাইজ টি সমান সমান কি হবে? টি এটাও হবে টি। আর টি ইমপ্লাইজ এফ সমান সমান কি হবে? এফ এই যে, এই যে বুঝা গেছে। কে বলছে তোমাদের মাথা বিনে তো অনেক ভালো, মাশাআল্লাহ। ওইছে এত মাথা বিনে মারো, সবে বলা শুরু করছো গ্যার 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 গ্যার, বন্ধ করো। মজার বিষয়। তাহলে এইগুলা যদি বুঝতে পারো, এবার আসো, এবার আসো মজার ব্যাপারে। তোমাদের আসলে একটা কথা বলি, তোমাদের না পড়াইতে আমার মানে আমি চাই না যে তোমাদের প্রাইভেটটা পড়াবো, সত্যিকার অর্থে। মৃদুলা অনেক জ্বালাজালি করে, এই আন্দোলন করে, আমি নতুন ছাত্র পেয়ে পুরান ছাত্রদের ভুলে গেছি। আসলে বিষয়টা কি এরকম মনে হয়? মৃদুলা তো সবসময় নেগেটিভ, তোমাদের মনে হয় কি তাই?